আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমি এমবিএ ফাইনাল ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই কোর্সের ক্লাস নেব। আমার চ্যাপ্টার হলো পোর্টফোলিও অ্যানালাইসিস। আমি আর আগেও পোর্টফোলিও ম্যানেজমেন্টের বিভিন্ন চ্যাপ্টারের উপর ক্লাস নিয়েছি। আজকে আমি পোর্টফোলিও অ্যানালাইসিসের উপর ক্লাস নেব। পোর্টফোলিও অ্যানালাইসিস এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যে প্রথম আমার যে জিনিসটা বলতে হবে আমাকে, সেটা হলো পোর্টফোলিও কি। পোর্টফোলিও এটাকে বাংলায় যদি বলতে হয় যে পোর্টফোলিওকে বলা হয় পত্রকোষ। আরও ইজিভাবে নিজেরভাবে যদি এটা আর একটু ইজিভাবে বলতে চাই তাহলে বলতে হয় একটা গুচ্ছ। পত্রকোষ বা গুচ্ছ কিসের গুচ্ছ? একজন বিনিয়োগকারী যখন বিভিন্ন সিকিউরিটিতে বিনিয়োগ করে তার আয়টা বৃদ্ধি করে এবং ঝুঁকিটা কমায়, এই বিভিন্ন সিকিউরিটি সমাবেশকে বলা হয় গুচ্ছ বা পত্রকোষ, আর ইংরেজিতে বলে পোর্টফোলিও। এখন একজন বিনিয়োগকারী একটি সিকিউরিটিতে বিনিয়োগ না করে বা একটি প্রজেক্টে বা প্রকল্পে বিনিয়োগ না করে তার ঝুঁকিটা কমানোর জন্য বিভিন্ন সিকিউরিটি বা প্রজেক্ট বাছাইকরণের মাধ্যমে বিভিন্ন সিকিউরিটি বা প্রজেক্টে যখন সে বিনিয়োগ করে আয়টা বৃদ্ধি করে পাশাপাশি ঝুঁকিটা কমায়, তখন তাকে বলা হয় পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও হলো একের অধিক সিকিউরিটিতে যখন বিনিয়োগ করা হয় তখন তাকে বলা হয় পোর্টফোলিও। এখন এই পোর্টফোলিও প্রতিটা সিকিউরিটি যেমন আলাদা ভাবে প্রতিটা সিকিউরিটির কাছ থেকে যখন আমি আয় প্রত্যাশা করব, প্রতিটা সিকিউরিটি যেমন আলাদা রিস্ক থাকবে, তদ্রূপ একের অধিক সিকিউরিটি নিয়ে যখন আমি একটা বিনিয়োগ গুচ্ছ তৈরি করব বা পোর্টফোলিও তৈরি করব, ওই পোর্টফোলিওর একটা নিজস্ব ঝুঁকি থাকবে, পোর্টফোলিওরও একটা ইনকাম থাকবে। এই জিনিসটাই এখানে আমি আলোচনা করব। একটি সিকিউরিটিতে সব অর্থ বিনিয়োগ না করে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করে একজন বিনিয়োগকারী বেনিফিটেড হতে পারে। বেনিফিট হলো দুইটা বেনিফিট। এক নম্বর বেনিফিট হলো সে তার আয় বৃদ্ধি করতে পারবে, 2 নম্বর বেনিফিট হলো সে ঝুঁকি কমাতে পারবে, যেটা একটা সিকিউরিটি বা একটা প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে করা সম্ভব নয়। সেই জন্য একজন বিনিয়োগকারী একটা পোর্টফোলিও বেছে নেয়। এখন আমি যেহেতু এখন আমি যে জিনিসটা এই চ্যাপ্টারে আলাপ করব বা আলোচনা করব, রিটার্ন অফ এ পোর্টফোলিও 1 নম্বর এই জিনিসটা আলাপ করব, আর রিস্ক অফ এ পোর্টফোলিও এই দুইটা জিনিস নিয়ে আমি এখন তোমাদের সাথে আলাপ করব। এই দুইটা টার্ম নিয়ে আলাপ করব। এই দুইটা টার্মের উপর বেস করে আমি দুইটা অঙ্ক শেখাতে চেষ্টা করব। মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখো। তাহলে প্রথমে আলাপ করি রিটার্ন অফ এ পোর্টফোলিও। একজন বিনিয়োগকারী একটা সিকিউরিটিতে বিনিয়োগ করে সে রিটার্ন প্রত্যাশা করে, রিটার্ন পায়। তদ্রূপ সে একাধিক সিকিউরিটি বিনিয়োগ করে সে একটা পোর্টফোলিও তৈরি করে, এই পোর্টফোলিওর থেকে সে রিটার্ন পায় এবং পোর্টফোলিও তৈরি করার মাধ্যমে একটা সিকিউরিটির বিনিয়োগের যে ঝুঁকি তার চেয়ে সে ঝুঁকি কমিয়ে নিয়ে আসে। তাহলে আমি এখন যে জিনিসটা বলবো যে রিটার্ন অফ এ পোর্টফোলিও, একটা পোর্টফোলিও রিটার্ন কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তার আগে আমি আরেকটা জিনিস আলাপ করে নিই যে মার্কেট পোর্টফোলিও এই টার্মটা আমরা শুনে থাকব। মার্কেট পোর্টফোলিও কি? সিম্পল কথা, একজন বিনিয়োগকারী যখন একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করে মার্কেটে যে পোর্টফোলিওটা তৈরি করে সেটাকে বলা হয় মার্কেট পোর্টফোলিও। এই মার্কেট পোর্টফোলিওর আমি রিটার্নটা বের করব। একজন বিনিয়োগকারী একাধিক সিকিউরিটিতে বিনিয়োগের মাধ্যমে যে পোর্টফোলিও তৈরি করে তাকে বলা হয় মার্কেট পোর্টফোলিও। এখন এই পোর্টফোলিও রিটার্নটার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হলো
রিটার্ন অফ মার্কেট, মার্কেট পোর্টফোলিও রিটার্ন ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 to n RIPI সামেশন আই ইকুয়াল টু 1:10 RI ইন্টু PI। এই ফর্মুলায় মার্কেট রিটার্ন বের করব একটা পোর্টফোলিওর মার্কেট রিটার্ন আমরা এই ফর্মুলায় বের করব। তাহলে প্রথমেই আমি বলছিলাম যে একের অধিক সিকিউরিটিতে বিনিয়োগ করে পোর্টফোলিও তৈরি করা হয়। এখন একটা সিকিউরিটিতে বিনিয়োগ করলে বিনিয়োগকারীর ঝুঁকিটা বেশি থাকে, সেই জন্য বিনিয়োগকারী ঝুঁকি কমানোর জন্য সে একের অধিক সিকিউরিটিতে বিনিয়োগ করে থাকে। এইটার এই কনসেপ্টের উপর আমি এখন একটা অঙ্ক সাজাবো। যেমন আমি দুইটা সিকিউরিটি নিলাম, একটা সিকিউরিটি হলো এ, আরেকটা সিকিউরিটি হলো বি। এই দুইটা সিকিউরিটি নিয়ে আমি একটা অঙ্ক সাজাবো। এই দুইটা সিকিউরিটি নিয়ে একজন বিনিয়োগকারী একটা পোর্টফোলিও তৈরি করলো। যে এই পোর্টফোলিওটা তৈরি করার ক্ষেত্রে আমি 5টা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে পারবো। 5টা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এই পোর্টফোলিওর আমি একটা অঙ্ক সাজাই। যেমন অর্থনৈতিক অবস্থা, এই 5 রকমের অর্থনৈতিক অবস্থায় এই দুইটা আমার স্টক হলো, সিকিউরিটি হলো দুইটা। এই সিকিউরিটি এই দুইটা নিয়ে আমি একটা কম্বিনেশন করলাম, একটা পোর্টফোলিও সাজালাম। পোর্টফোলিও সাজালাম কি, আমার সিকিউরিটি হলো এ আর বি। অর্থনৈতিক অবস্থা যখন কিউ স্টেজে আছে, কিউ স্তরে আছে, তখন আমার সম্ভাবনা প্রবাবিলিটি 2। কি প্রবাবিলিটি 2? যে আমার একটা -5% হবে রিটার্ন, আর একটা 12% হবে রিটার্ন। আর এটা হলো পি এর বেলায়। কি অর্থনৈতিক অবস্থায় আমার 10%, আর কিওর অর্থনীতির অবস্থায় আমার 10%, আর ইস্যু হবে হলো -4%। পরেরটা সম্ভাবনা 0.4, 8%, 6%।
এস অর্থনৈতিক অবস্থায় আমার সম্ভাবনা 0.2, আমার রিটার্ন হবে হলো 5%, 15%, 5%, 15%। আরেকটা হলো 0.1-এ, 0.1-এ আমার অর্থনৈতিক অবস্থা হলো 0.4%, 0.16%, 0.4%, 16%। এইটা দ্বারা বোঝায় আমি 5টা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলাম। হয়তো এটা খুব ভালো, এটা খুব মন্দ, বা এইটা গড় অর্থনীতি অবস্থা, এইটার অবস্থা বলা যায় যে একটু ভালো। এরকম বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে আমি অর্থনৈতিক অবস্থাকে 5টা ভাগে ভাগ করলাম। এই পি অর্থনৈতিক অবস্থায় সম্ভাবনা 0.2। কি সম্ভাবনা 0.2? এ রিটার্ন আসবে 0.5%, বি এর রিটার্ন আসবে 12%। কিউ অর্থনৈতিক অবস্থায় সম্ভাবনা 0.1, এ রিটার্ন 10%, বি এর রিটার্ন -4%। আর অর্থনৈতিক অবস্থায় সম্ভাবনা 0.4, কি রিটার্ন 8% আর বি এর 6%। এইরকম আমার অর্থনৈতিক অবস্থা হলো 5 রকমে আমার সম্ভাবনা এইগুলি দেখা দিচ্ছে যে এইটার রিটার্ন, এই দুইটা রিটার্ন এভাবে আসবে। এইটা হলো আমার কম্বিনেশন, এ আর বি এর কম্বিনেশন, এইটা এভাবে আসবে। এখন এইটার উপর বেস করে আমাকে বের করতে হবে যে পোর্টফোলিও রিটার্ন বের করতে হবে। মার্কেট পোর্টফোলিও কি? আমার মার্কেট পোর্টফোলিও হলো এ আর বি এ নিয়ে আমি মার্কেট পোর্টফোলিও তৈরি করলাম। প্রথম পর্যায়ে আমার যে কাজটা করতে হবে সেটা হলো এক্সপেক্টেড রিটার্ন অফ এ। এটা আমাকে বের করতে হবে। এর এক্সপেক্টেড রিটার্ন বের করব। এক্সপেক্টেড রিটার্ন অফ এ আর এ কীভাবে বের করব? যে এই যে দেখি 0.2 গুণন -0.5%, তাহলে এইটা আসবে -0.5% আসবে হলো 5%, 10%, 0.05 প্লাস 0.1 গুণন 0.1 প্লাস 0.4 গুণন 0.08 প্লাস 0.2 গুণন 0.05 প্লাস 0.1 গুণন -0.04। সম্ভাবনাকে প্রবাবিলিটি, এটাকে বলা হয় প্রবাবিলিটি। প্রবাবিলিটি আর এটা হলো রিটার্ন। এই প্রবাবিলিটিকে প্রতিটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটি দিয়ে আমি গুণ করব। প্রতিটা গুণ করে এটার সামেশন বের করলে যেটা বের হবে সেটা হলো এর রিটার্ন, এর এক্সপেক্টেড রিটার্ন। এর এক্সপেক্টেড রিটার্ন হবে 0.038। তদ্রূপ রিটার্ন অফ বি বের করব। কিভাবে বের করব রিটার্ন অফ বি? 0.2 গুণন
0.12 প্লাস 0.1 গুণন মাইনাস 0.04 প্লাস 0.4 গুণন 0.06 প্লাস 0.2 গুণন 0.15 প্লাস 0.1 গুণন 0.16 প্রবাবিলিটি দিয়ে এর রিটার্ন গুণ করব। প্রতিটার প্রবাবিলিটি দিয়ে প্রতি স্টেজে প্রতি যে অর্থনৈতিক অবস্থা ইকোনমিক্যাল অবস্থা সিচুয়েশন প্রতিটা PQRST প্রতিটার প্রবাবিলিটি দিয়ে বিয়ের রিটার্ন আমি গুণ করব, গুণ করে ওইটার সামেশন বের করব। সামেশন বের করার পর এটার রেজাল্ট আসবে হলো 0.09। তাহলে বিভিন্ন 5টা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এ সিকিউরিটির রিটার্ন আসে হলো 0.038। 5টা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এ প্রবাবিলিটিকে সামনে রেখে বিয়ের রিটার্ন আসে হলো 0.09। এই দুইটা আমরা প্রথম পর্যায়ে বের করব। বের করার পর আমার কোশ্চেনটা ছিল যে মার্কেট রিটার্ন, পোর্টফোলিও মার্কেট রিটার্ন কত তা নির্ণয় করতে হবে এই স্টেজে যে আমার পোর্টফোলিও মার্কেট রিটার্ন নির্ণয় করতে হবে। এখন পোর্টফোলিও মার্কেট রিটার্ন আমার নির্ণয় করা আমার জন্য কোনো সমস্যা হবে না। এখানে আরেকটা কোশ্চেনটার সাথে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হলো যে আমি এ এবং বি এর ভিতর কত পার্সেন্ট আমার বিনিয়োগ। এ এবং বি আমার দুইটা সিকিউরিটি, আমি দুইটা সিকিউরিটির ভিতর দুইটার ভিতর আমি 50% বিনিয়োগ করলাম। এইটার বিনিয়োগও 50%, এইটার বিনিয়োগও আমি 50%। তাহলে আমার এখন মার্কেট পোর্টফোলিও রিটার্ন আমার বের করা সহজ হবে। মার্কেট পোর্টফোলিও রিটার্ন আমার বের করা সহজ হবে। তাহলে এর রিটার্ন গুণন 0.5 প্লাস বি এর রিটার্ন 0.09 গুণন 0.5, যে রেজাল্টটা বের হবে সেটা হলো রিটার্ন অফ মার্কেট পোর্টফোলিও অফ টু সিকিউরিটিস কি এ অ্যান্ড বি। এটার রেজাল্ট আসবে হলো মোটামুটি 6.4। এটা যদি আমি বলি যে এটার রিটার্নটা আমি এইভাবে রাখবো না, এটার রিটার্ন আমি দেবো হলো 70-30, 70% 30%। 100 টাকা এটা রিটার্ন হবে 70 টাকা, এটা রিটার্ন হবে হলো 30 টাকা। তাহলে এইভাবে করলে তদ্রূপ এটা আসবে 0.038, 70% মানে 0.7 প্লাস 0.09 ইকুয়াল টু 0.3। এটার যা রেজাল্ট আসে তা বের হবে। তাহলে কোশ্চেন যদি এরকম হয় যে দুইটা সিকিউরিটি দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করা হলো, এই সিকিউরিটির প্রতিটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটির বিভিন্ন অর্থনৈতিক অবস্থার প্রবাবিলিটি দেওয়া আছে এবং রিটার্ন দেওয়া আছে, তাহলে আমি প্রবাবিলিটির সাথে রিটার্ন গুণ করব, গুণ করে বিভিন্ন অর্থনৈতিক অবস্থার যে এই গুণফলটা সামেশন করে যে রেজাল্ট আসবে প্রতিটা সিকিউরিটির, ওই রেজাল্টের সাথে তাদের ওয়েট মানে এটার ওয়েট হলো 70%, এটা 30%। যদি অসমান হয়, সমান হলে 50% গুণ দিয়ে ওই দুইটা সিকিউরিটি রেজাল্ট যোগ করলে আমার মার্কেট পোর্টফোলিও রেজাল্ট বেরিয়ে আসবে, যা তোমাদের এখানে দেখালাম। এটা হলো পোর্টফোলিও রিটার্ন কীভাবে বের করতে হয় তা তোমরা জানতে পারলে। এখন আমি যে জিনিসটা দেখাবো যে পোর্টফোলিও রিস্ক, একটা পোর্টফোলিও রিস্ক কীভাবে বের করতে হয়।
পোর্টফোলিও রিস্ক বের করতে হয় দুইভাবে বের করা যায়। একটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে, আর একটা হলো ভেরিয়েন্সের মাধ্যমে। ভেরিয়েন্সের মাধ্যমে বের করাটা খুব জটিল, সেজন্য আমরা পোর্টফোলিও রিস্ক বের করব আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে। তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা ইসেও বের করি, ইন্ডিভিজুয়ালি স্টকের রিস্কও আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে বের করতে পারি। এখন এই পোর্টফোলিও রিস্কের যে একটা অঙ্ক আমি করাবো, যে এই অঙ্ক করার আগে খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা সাধারণত পরীক্ষায়ও আসে বা জানতে হয়, যে জিনিসটা তোমাদের জানতে হবে, ডাইভার্সিফিকেশন অফ পোর্টফোলিও। একটা পোর্টফোলিওকে কিভাবে আমরা বৈচিত্র্যকরণ করতে পারবো, পোর্টফোলিও কিভাবে বৈচিত্র্যকরণের মাধ্যমে তৈরি করা হয়। বৈচিত্র্যকরণ কি? বৈচিত্র্যকরণের মাধ্যমে কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় এই জিনিসটা তোমাদের এখন আমি বলে নিই, তারপরে পোর্টফোলিও রিস্কটা কীভাবে বের করতে হয় তা তোমাদের বলবো। বৈচিত্র্যকরণ হলো একটা বিভিন্ন স্টক নিয়ে একজন বিনিয়োগকারী যে পোর্টফোলিও তৈরি করে তার টেকনিকটাকে বলা হয়, তার কৌশলটাকে বলা হয় বৈচিত্র্যকরণ। তাই এই বৈচিত্র্যকরণের মাধ্যমে একজন বিনিয়োগকারী তার পোর্টফোলিওর ঝুঁকি কমাতে পারে। আর বৈচিত্র্যকরণ করলেই একটা বৈচিত্র্যকরণের মাধ্যমে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, এবং এই পোর্টফোলিওর মাধ্যমে সে একজন বিনিয়োগকারী ঝুঁকি কমাবে। তা এখন বৈচিত্র্যকরণটা হলো, আমি বলি যে পোর্টফোলিও তৈরি করার জন্য একজন বিনিয়োগকারী যে কৌশল অবলম্বন করে তাকে বলা হয় বৈচিত্র্যকরণ। যেমন সে এ সিকিউরিটি 50টা কিনলো, বি সিকিউরিটি 100টা কিনলো, ডি সিকিউরিটি 10টা কিনলো, এইরকম বৈচিত্র্যকরণ করবে, যে সবগুলি একই হারে কিনবে না, বিভিন্ন হারে কিনবে। এভাবে সে বৈচিত্র্যকরণ করে সে পোর্টফোলিও সাজায়। বৈচিত্র্যকরণ হলো পোর্টফোলিও সাজানোর একটা কৌশল। তাই বৈচিত্র্যকরণের মাধ্যমে একজন বিনিয়োগকারী তার পোর্টফোলিওর ঝুঁকিটা কমাতে পারে। বৈচিত্র্যকরণ কয়ভাবে করা যায়? পরীক্ষায় এই জিনিসটা আসে, বৈচিত্র্যকরণ কয়ভাবে করা যায়। বৈচিত্র্যকরণ ডাইভার্সিফিকেশন, ইংরেজিতে বলা ডাইভার্সিফিকেশন, বাংলায় বলা হলো বৈচিত্র্যকরণ। কোশ্চেনটা এইরকম হয় যে কিভাবে বৈচিত্র্যকরণের মাধ্যমে পোর্টফোলিও ঝুঁকি কমানো যায়, হাউ টু বি রিডিউস রিস্ক অফ এ পোর্টফোলিও বাই ডাইভার্সিফিকেশন। কোশ্চেনটা এভাবে হতে পারে। তা বৈচিত্র্যকরণ কয়ভাবে করা যায়? বৈচিত্র্যকরণ এক রকম হলো এলোপাথারি বৈচিত্র্যকরণ। লিখে না, লিখে এলোপাতারি বৈচিত্র্যকরণ। এলোপাথারি বৈচিত্র্যকরণ হলো কোনো আর্থিক নীতি বা কোম্পানির অবস্থান এগুলি বিশ্লেষণ না করে একজন বিনিয়োগকারী যখন ইচ্ছামতো বৈচিত্র্যকরণ করে, এই স্টকটা এতগুলো কিনলে, ওই স্টকটা এতগুলো কিনলে, এর জন্য সে কোনো কোম্পানির আর্থিক নীতি, কোম্পানির বৈশিষ্ট্য, কোম্পানির প্রকার, কোম্পানির অবস্থান এগুলি বিবেচনা করে না, সেটাকে বলা হয় এলোপাথারি বৈচিত্র্যকরণ। এই এলোপাথারি বৈচিত্র্যকরণের মাধ্যমে একজন বিনিয়োগকারী তার
পোর্টফোলিও সাজাতে পারে। 2 নম্বর হলো দক্ষ বৈচিত্র্যকরণ। দক্ষ বৈচিত্র্যকরণ, একজন বিনিয়োগকারী বিভিন্ন তথ্য বিশ্লেষণ, আর্থিক নীতি বাস্তবায়নের মাধ্যমে আর্থিক নীতি বিশ্লেষণের মাধ্যমে যখন সে সঠিকভাবে বৈচিত্র্যকরণ করে, তখন সঠিকভাবে পোর্টফোলিও সাজায়, তখন তাকে বলা হয় দক্ষ বৈচিত্র্যকরণ। সে এখানে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করবে, আর্থিক নীতি বিশ্লেষণ করবে, কোম্পানির অবস্থান বিশ্লেষণ করবে, তারপরে সে বিভিন্ন স্টকে বিনিয়োগ করে যে পোর্টফোলিও সাজাবে, সেটাকে বলা হয় দক্ষ বৈচিত্র্যকরণ। আরেকটা হলো আন্তর্জাতিক বৈচিত্র্যকরণ। আন্তর্জাতিক বৈচিত্র্যকরণ, এই গ্লোবালাইজেশনের এই যুগে একজন বিনিয়োগকারী শুধু নিজের দেশে বিনিয়োগ করে সে ঝুঁকি কমায় না, সে আন্তর্জাতিক বাজারেও সে বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগের মাধ্যমে তার বিনিয়োগের ঝুঁকি কমাতে পারে। সেই জন্য আজকের এই অবাধ তথ্য প্রবাহের গ্লোবালাইজেশনের এই যুগে বিনিয়োগকারী তার বিনিয়োগটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে সে পোর্টফোলিও সাজায়, সেটাকে বলা হয় আন্তর্জাতিক বৈচিত্র্যকরণ। নেক্সট হলো যেটা বলবো সেটা হলো সঠিক সংখ্যার মাধ্যমে বৈচিত্র্যকরণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে 15 থেকে 20টা সিকিউরিটির ভিতর বিনিয়োগ করার মাধ্যমে পোর্টফোলিও যদি সাজায় তাহলে ওই পোর্টফোলিওটা হবে সঠিক। এর বেশি যদি সাজায় তাহলে বৈচিত্র্যকরণ যে একটা কৌশল পোর্টফোলিও তৈরি, এই কৌশলটা বিফল হয়ে যায়। এই জন্য সঠিক সংখ্যার মাধ্যমে, সংখ্যাটা হলো 15 থেকে 20, তাহলে সঠিক বৈচিত্র্যকরণের জন্য সঠিক সংখ্যা হলো 15 থেকে 20। 15 থেকে 20টা শেয়ারে বা 15 থেকে 20টা স্টকে বিনিয়োগের মাধ্যমে যদি বৈচিত্র্যকরণ করে তাহলে সে পোর্টফোলিওটা হবে লাভজনক। এর বেশি স্টকে যদি বিনিয়োগ করে পোর্টফোলিও সাজায় তাহলে বৈচিত্র্যকরণের যে বৈশিষ্ট্য সুফল, সে সুফলটা বিনিয়োগকারী পাবে না। তাহলে কোশ্চেনটা এই জায়গায় এইভাবে আসবে যে একজন বিনিয়োগকারী বৈচিত্র্যকরণের মাধ্যমে তার পোর্টফোলিও সাজাবে। তাহলে বৈচিত্র্যকরণ কি? বৈচিত্র্যকরণ পোর্টফোলিও সাজানোর একটা কলা কৌশল। বৈচিত্র্যকরণ কত রকমের হতে পারে? বৈচিত্র্যকরণ হতে পারে 4 রকম। এলোপাথারি বৈচিত্র্যকরণ, দক্ষ বৈচিত্র্যকরণ, আন্তর্জাতিক বৈচিত্র্যকরণ, সঠিক বৈচিত্র্যকরণের সংখ্যা নির্ণয় বা সঠিক সংখ্যার মাধ্যমে বৈচিত্র্যকরণ। গবেষণায় দেখা যায় সঠিক সংখ্যা কত হতে পারে? 15 থেকে 20টা সিকিউরিটিতে বিনিয়োগ করে যদি পোর্টফোলিও সাজায় তাহলে এই পোর্টফোলিওটা বৈচিত্র্যকরণের সুফল পাবে। এর বেশি যদি হয় তাহলে বৈচিত্র্যকরণের যে সুফল সেই পোর্টফোলিওর মাধ্যমে পাবে না। এই কথাটা এই যে বৈচিত্র্যকরণের এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? পোর্টফোলিও রিস্ক নির্ণয়ের বেলায় বৈচিত্র্যকরণটা সবসময় মাথায় রাখতে হবে। সেই জন্য বৈচিত্র্যকরণটা আমি পড়ালাম। আগামীতে আজকে আর অঙ্কটা দেখালাম না, আগামীতে আমি পোর্টফোলিও রিস্কের উপর একটা অঙ্ক করাবো। তারপরেও একটু চেষ্টা করি যে পোর্টফোলিও রিস্কের আমি এখানে একটা অঙ্ক করাই। তাহলে 2টা জিনিস আমরা এখন এই পর্যন্ত শিখলাম। 1 নম্বর হলো পোর্টফোলিও রিটার্ন কিভাবে বের করতে হয়, 2 নম্বর বৈচিত্র্যকরণের মাধ্যমে কিভাবে পোর্টফোলিও সাজাতে হয়, বৈচিত্র্যকরণ বা ডাইভার্সিফিকেশন কত রকম হতে পারে, এই জিনিসটা আমরা শিখলাম। নেক্সট আমি এখন একটা অঙ্ক করাবো, একটা ছোট্ট অঙ্ক। এদিকে অঙ্কটা করাই, কোশ্চেনটা আগে লিখে নেই।
স্টক আমরা দুইটা স্টক বিবেচনা করব, এ আর বি। আমি দুইটা স্টক বিবেচনা করলাম। এক্সপেক্টেড রিটার্ন এর হলো 15%, বির হলো 16%, 15% অ্যান্ড 16%। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8%, 5%, 8%, 5%। এই অঙ্কটা আমি গত ইসে তো করিয়েছি, তারপরে আমি এখানে করাবো এই জন্য যে আমার চ্যাপ্টারে পোর্টফোলিও রিটার্ন কীভাবে বের করতে হয়, পোর্টফোলিও রিস্কটা কীভাবে বের করতে হয়। আমি বলছি যে স্টকের রিটার্ন বের করা হয় সিগমার মাধ্যমে, এবং পোর্টফোলিও স্টকের রিস্ক বের হয় সিগমার মাধ্যমে, সম্ভাবনার মাধ্যমে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে। পোর্টফোলিওরও রিস্কটা আমি বের করব এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে যদি আমি এটা বের করি, এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও, তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হলো সিগমা পি মানে পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পোর্টফোলিও রিস্ক, এটা আমি এখন বের করব। এটার ফর্মুলাটা হলো সামেশন সিগমা এ ইন্টু ডাব্লিউ এ, সিগমা এ স্কোয়ার এ ইন্টু আমার কোশ্চেন হলো যে আমার কাছে দুইটা সিকিউরিটি আছে, এই দুইটা সিকিউরিটির আমার দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, অ্যান্ড দেওয়া আছে আমার কোরিলেশন। এক নম্বর দেওয়া আছে কোরিলেশন অফ এ অ্যান্ড বি। কোরিলেশন এ অ্যান্ড বি দেওয়া আছে আমার 0.5, অ্যান্ড আমার দেওয়া আছে আরেকটা জিনিস আমার লাগবে, যে তাদের ওয়েট কত। এই যে এতে যে ইনভেস্ট করলো, বি এর ইনভেস্ট, ইনভেস্টমেন্ট ইকুয়ালি এ অ্যান্ড বি। তাহলে আমার এখানে একটা অঙ্কটার দুইটা পার্ট আছে, সময় স্বল্পতার জন্য আমি একটা পার্ট করাচ্ছি না, ওই পার্টের এই ইনফরমেশনটা দরকার পড়ে, কিন্তু এই পার্টে এই ইনফরমেশনটা দরকার পড়বে না। আমার এখানে যে এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, এর ওয়েট দেওয়া আছে, এর ওয়েট 0.5, বি এর ওয়েট 0.5, যেটা আমি নিচে লিখছি। আর দুইটার কোরিলেশন কত, 0.5। এই ফর্মুলায় যদি আমি ফেলি তাহলে অঙ্কটা হবে এরকম। সিগমা এ কত? সিগমা এ হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.8,
0.08 হবে, 8% মানে 0.8 স্কোয়ার, প্লাস এইটার ওয়েট হলো 0.5 স্কোয়ার, এইটা একটা, প্লাস সিগমা বি কত 0.05 স্কোয়ার গুণন 0.5 স্কোয়ার, এটা একটা, আর প্লাস 2 ইন্টু 0.08 ইন্টু ইন্টু এভাবে দেয় 0.05 ইন্টু 0.5, ওয়েট দুইটার একই ইন্টু 0.5 ইন্টু, আর এইটা আমার কোরিলেশন কত আছে, এইটাও আমার 0.5। এটা টোটালটা কিন্তু হোল অফ রুট। এটার রেজাল্ট বের হবে হলো 0.0568, আর যদি এইটা যদি আমি শতকরায় নেই তাহলে 5.68 এত পার্সেন্ট, 5.68 এত পার্সেন্ট। তাহলে দেখা যায় যে আমার দুইটা সিকিউরিটি, একটা সিকিউরিটি এ, একটা সিকিউরিটি বি, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, এটার কোরিলেশন দেওয়া আছে, এটার ওয়েট দেওয়া আছে। ওয়েট যদি এখানে আমি 70% 30% করি, তাহলে এখানে আমার ওয়েট আসবে 0.7, এখানে ওয়েট আসবে 0.3, আর এখানে আসবে হলো 0.7.3, রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। তা এখানে আমার এটা আসে কত, ওয়েট কত, ওয়েট হলো ইকুয়াল, ইনভেস্টমেন্ট ইকুয়াল, ওয়েটও ইকুয়াল। তাহলে এটার রেজাল্টটা আমি এই যে বের করলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও, দ্যাট মিনস পোর্টফোলিও রিস্ক বের করলাম। এটা কী দিয়ে বের করা যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা। তাহলে এখানে একটা বড় নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, আর একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, আর এখন আর এর মান 0.5। পরের দিন আগামী ক্লাসে আমি আলোচনা করব যে জিনিসটা, এই আর এর ইম্প্যাক্টটা কি, এই ঝুঁকিতে, পোর্টফোলিওর ঝুঁকিতে আর এর ইম্প্যাক্টটা কি। আর এর মান হতে পারে +1, আর এর মান হতে পারে -1, আর এর মান হতে পারে 0। আর এর মান 1 থেকে +1 থেকে -1 এর ভিতর থাকবে, এর বাইরে 1 এর বাইরে আর এর মান যাবে না। এখন আর এর মান +1 হলে পোর্টফোলিওতে ঝুঁকির উপর কি ইম্প্যাক্ট পড়ে, আর এর মান -1 হলে পোর্টফোলিওতে ঝুঁকির কি ইম্প্যাক্ট পড়ে, আর এর মান 0 হলে পোর্টফোলিও ঝুঁকিতে কি ইম্প্যাক্ট করে, এটা আমি বলবো। এবং আর এর মান কত হলে জিনিসটা পোর্টফোলিওর জন্য সুবিধাজনক, সুইটেবল, সেই জিনিসটাও আগামী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেলেও তোমাদের আশা করি এই ক্লাসটা বুঝতে পারছো। মূল জিনিস হলো যে দুইটা সিকিউরিটির যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দুইটা সিকিউরিটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি থাকে, তাদের ওয়েট বা ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট এটা বলা থাকে, এবং কোরিলেশন যদি বলা থাকে, তাহলে অবশ্যই ওই পোর্টফোলিওর আমরা ঝুঁকিটা নির্ণয় করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমি দুইটা জিনিস তোমাদের শেখালাম, সেটা হলো 1 নম্বর পোর্টফোলিওর ঝুঁকি কিভাবে বের করতে হয়, আর আরেকটা শিখালাম পোর্টফোলিও রিটার্ন কিভাবে বের করতে হয়। আর এর পাশাপাশি থিওরিটিক্যাল একটা জিনিস আলাপ করলাম যে একটা পোর্টফোলিও
বৈচিত্র্যকরণের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয়। বৈচিত্র্যকরণ কি? পোর্টফোলিওর ঝুঁকি কমানোর জন্য বৈচিত্র্যকরণ কিভাবে কাজে লাগাতে হয়, বৈচিত্র্যকরণের মাধ্যমে কিভাবে পোর্টফোলিওর ঝুঁকি কমানো যায়, বৈচিত্র্যকরণ কয়ভাবে হতে পারে। তাহলে 3টা জিনিস তোমরা এই ক্লাসে জানতে পারলে। আশা করি তোমরা আমার ক্লাসটা ফলো করেছো এবং বুঝতে পেরেছো। আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে সামনের ক্লাসে। স্বাস্থ্যবিধি নিয়ে মেনে পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো, ভালো থেকো, এই শুভকামনা রইল। খুদা হাফেজ।